অন্তিককে নিমাই কাকু দাদাবাবু বলছে শুনে সবাই খুব মজা পেল। বেশ কিছুক্ষণ ওর লেগ পুল করলো সবাই মিলে। অন্তিকের যদিও কোনোটাই খুব একটা পছন্দ হলো না। আস্তে আস্তে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ওরা এগিয়ে যেতে থাকলো। গ্রামের মনোরম পরিবেশ, চারিদিকে সুন্দর গাছপালায় ভর্তি, মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা আধটা পুকুর। কিছুটা হেঁটে আসার পর বর্ষা বলল, এই অন্তিক, কাকুটাকে একবার জিজ্ঞেস কর না যে কত দূর যেতে হবে। অন্তিক কথাটা শুনে এগিয়ে গেল নিমাই কাকুর দিকে। তাকে জিজ্ঞেস করল, কাকু আর কত দূর যেতে হবে? নিমাই কাকু বলল, আর বেশি দূর না দাদাবাবু, গ্রামের সীমানা ওইখানেই শেষ। তারপর একটা ছোট বনের মতো আছে, সেটা পেরোলেই আমাদের রাজবাড়ি। বেশি দূর নয়, এই একটুখানি গেলেই। চলুন চলুন আমরা এগোই। কথাটা সবাই শুনে এগিয়ে যেতে থাকলো। আরও কিছু পথ হাঁটার পর ওরা এসে পড়ল সেই বনের কাছে। অন্তিকের দেখে মনে হলো এটাকে বন বলাটা একটু বাড়াবাড়ি। খুবই ছোট আকারের, কিন্তু খুবই ঘন জঙ্গল। তার পাশ দিয়ে পেরোতেই চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা সেই বড় রাজবাড়ি। অন্তিকেই প্রথমবার সেই বাড়ি দেখছে। ওর মনে পড়ল ওর ছোটবেলার কথা। যবে থেকে এই বাড়ির কথা সে শুনেছে, কতই না জেদ করেছে বাবা মায়ের কাছে, কিন্তু কোনোদিন আসার অনুমতি পায়নি। এতদিনে সে আসতে পেরেছে। ও যেভাবে কল্পনা করেছিল এই বাড়িটাকে, এটা তার থেকেও বড়। তবে যতটা ভাঙা অবস্থায় দেখবে ভেবেছিল, তার থেকে বেশ ভালো অবস্থাতেই আছে বাড়িটা এখনো। মনে মনে অন্তিক ভাবল, নিমাই কাকা তার মানে ভালো যত্ন নেয় বাড়িটার। অন্তিকের মতো বাকিরাও বাড়িটা দেখে উৎসাহে লাফিয়ে উঠল। ইতি বলল, পরের কয়েকদিন একদম পুরনো একটা রাজবাড়িতে থাকবো আমরা। পুরো ব্যাপারটা কি থ্রিলিং না? এই প্রশ্নে সবাই একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর ওরা এগিয়ে গেল বাড়ির দিকে। বাড়ির সামনে লোহার একটা জং ধরা গেট। গেটটা যদিও প্রায় ভেঙে পড়েছে। গেট পেরোলেই সোজা একটা লাল মাটির রাস্তা। রাস্তাটা যায় বাড়ির সদর দরজা অবধি। তার দুই ধারে গজিয়ে আছে অনেক আগাছা। যদিও দুই ধারে জায়গা দেখে বোঝা যায় যে সেটা একসময় বাড়ির বাগান ছিল। বাগানের একটু দূরে গেলেই পড়ে বাড়ির উত্তর দিকের পাঁচিল। পশ্চিম দিকটা অনেক লম্বা। সেদিকে পাঁচিল কোথায় সেটা দেখতেই পাওয়া যায় না। সবটা ঘিরে আছে একটা জঙ্গল, এতটাই গভীর যে দিনের বেলাতেও সেখানে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। অন্তিক নিমাই কাকাকে ডেকে জঙ্গলের দিকে হাত দেখিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা নিমাই কাকা, বলছি ওই দিকে জঙ্গলে কি আছে? নিমাই কাকা একটু ইতস্তত করে জানায়, ওদিকে কিছুই নেই দাদাবাবু, তোমাদেরই জায়গা ওটা। ওইখানে ওইভাবেই পড়ে আছে। অনেক দিন ধরে চাইছি জঙ্গলটা পরিষ্কার করতে, কিন্তু কোনো লোকই রাজি হচ্ছে না। অন্তিক এটা শুনে জিজ্ঞেস করে, কেন রাজি হচ্ছে না কেন? এই প্রশ্ন শুনে নিমাই কাকা কেমন জানি ঘাবড়ে যায়। তাকে দেখে মনে হয় সে যেন ভুল করে এমন কিছু একটা বলে ফেলেছে যেটা তার বলা উচিত হয়নি। যদিও সে একবার কেসে বলে ওঠে, ওই ওই আর কি দাদাবাবু, এখন মানে সব ওই অন্য কাজ করে, তাই তাই আর কেউ ও কাজ করতে চাইছে না। অন্তিক আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই অন্য দিক থেকে স্বস্তিকা বলে উঠল, কিরে এবার ভেতরে ছ, ব্যাগগুলো সব নামিয়ে রাখি। আর কতক্ষণ এগুলো নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো বলতো? কথাটা শুনেই নিমাই কাকা যেন অন্তিকের প্রশ্ন এড়ানোর জন্য সুযোগ পেয়ে গেল। হ্যাঁ দিদিমণি, দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি, দাঁড়াও। বলে সে তাড়াতাড়ি এগিয়ে গেল দরজা দিকে। অন্তিকের ব্যাপারটা অদ্ভুত লাগলো, কিন্তু সে আর কথা বাড়ালো না নিয়ে। বাড়িটাকে বাইরে থেকে দেখে যতটা মুগ্ধ হয়েছিল সবাই, ওটাকে ভেতর থেকে দেখে তারও দ্বিগুণ মুগ্ধ হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়ে সেটা হলো ওপর থেকে ঝোলানো আদি সময়ের একটা ঝাড়বাতি। তার নিচে বিশাল আয়তনের একটা ঘর, যার এক পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা আসবাবপত্র, অন্য পাশে কাঠের এক অপূর্ব সুন্দর ডাইনিং টেবিল। সেই ঘরের মাঝখান দিয়েই উঠে গেছে দোতলার সিঁড়ি।
ঘরে ঢুকেই সবাই নিজের মতো করে ছড়িয়ে পড়ল। কেউ চলল ডাইনিং টেবিলে করা কারুকার্য দেখতে, আর কেউ এখনো মুগ্ধ হচ্ছে ঝাড়বাতি দেখে। এরকম আদিকালের রাজবাড়ি আর তার আসবাবপত্র তারা সিনেমাতে বা মিউজিয়ামে দেখেছে, এত কাছ থেকে সবার হয়তো এই প্রথম। নিমাই কাকা সবার উৎসাহ দেখে কিছু আন্দাজ করতে পারে। সে নিজেই বলে, দাদাবাবু, প্রথমবার এসেছো এই বাড়িতে, চলো তোমাকে ঘরটা একটু ঘুরে দেখাই, চলো চলো। কথাটা শুনতেই ওরা বাচ্চা ছেলের মতো জড়ো হয় এক জায়গায়। নিমাই কাকা বলতে শুরু করে, এই সিঁড়ির নিচের ঘরগুলো দেখেছো? ওগুলোতে আগে বাড়ির চাকরেরা থাকতো। ও পাশে রান্নাঘর আছে, আর তার বাঁদিকে বসার জায়গা। ওপরের তলাতে থাকতো দাদাবাবুর আগের পুরুষেরা। তারপর ওদের দিকে ঘুরে নিমাই কাকা বলে, তোমাদের থাকার ব্যবস্থাও আমি ওই ওপরের ঘরেই করেছি। এসো তো তোমাদের দেখিয়ে দিই। কথা শেষ করে সে সোজা উঠে গেল সিঁড়ির দিকে। বাকিরাও সব ব্যাগপত্র নিয়ে যেতে শুরু করে তার পিছনে পিছনে। সিঁড়ি দিয়ে উঠেই তারা দেখতে পায় একটা সুসজ্জিত বসার জায়গা। তার দুপাশ দিয়ে চলে গেছে দুটো বারান্দা। বারান্দার এক পাশে আছে সারি সারি রুম। নিমাই কাকা তাদেরকে নিয়ে যায় শেষের 3টে ঘরে। সে বলে, দাদাবাবু, এই 3টে ঘর তোমাদের জন্য আমি পরিষ্কার করে রেখেছি। বাঁদিকে বাথরুম আছে, আর 3টে ঘর ওই ওপরের সাথে জোড়া। তোমরা ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে নাও, আমি আমি দুপুরের খাবারের ব্যবস্থা করি, কেমন? নিমাই কাকা কথা শেষ করে চলে গেল। অন্তিকরা দরজা খুলে ঢুকলো রুমের ভেতরে। ঢুকেই ওদের সবার চোখ বড় বড় হয়ে গেল। পুরনো দিনের আসবাবপত্র ভর্তি সব ঘর, আর তার মাঝে দাঁড়িয়ে অতিকায় এক সুন্দর পালং। সেসব দেখে প্রথমেই ইতি বলল, এই অন্তিক, পুরনো দিনের এত সুন্দর জিনিসগুলো এত ভালো অবস্থায় তোদের কাছে আছে, এটা বলিসনি তো আগে। অন্তিক চারিধারে ঘুরে ঘুরে দেখতে দেখতে বলে, আমি নিজেই জানতাম নাকি? আমাদের বাড়িতে তো তুই গেছিস, ওখানে তো সবই নতুন। এত সুন্দর জিনিসগুলোর একটাও এখান থেকে নিয়ে যায়নি কেন, কে জানে। পান্তু কথাটা শুনে বলে, নিয়ে চলে গেলে এই সৌন্দর্যটা আর থাকতো না। এই পুরনো সময়ের জিনিস এই পুরনো বাড়িতেই আছে, এটাই মানায়। তবে একটা কথা বলতে হবে, এগুলো খুব যত্নে আছে। পান্তুর বলা কথাগুলোতে সবাই একমত হয়। শুধু অন্তিক কি যেন একটা ভাবতে থাকে। পান্তু সেটা দেখতে পেয়ে জিজ্ঞেস করে, এই অন্তিক, তোর আবার কি হলো? অন্তিক নিজের ভাবনা থেকে চমকে বেরিয়ে এসে বলে, না, ওটাই ভাবছিলাম আমি, যে বাবা নিমাই কাকা দুজনেই বললো আমরা আসবো বলে ঘর পরিষ্কার হয়েছে, তার আগে নাকি অনেক বছর ধরে এই ঘরগুলো খোলাই হয়নি। তাও এত কাঠের জিনিস কোনোটাতেই ঘুণ ধরেনি, একদম নতুনের মতো আছে, তাই না? এই কথাটা শুনে শঙ্কু বলে ওঠে, হ্যাঁ, থাকবে নাই বা কেন? হ্যাঁ, পুরোনো দিনের জিনিস সত্যি খাঁটি ছিল ভাই। অন্তিক কথাটা শুনে ঘাড় নাড়ায়, কিন্তু এক অন্য চিন্তা তাকে গ্রাস করে বসে। সে ভাবতে থাকে তার বাবা মায়ের মধ্যে হওয়া সে রাতের কথাগুলোকে নিয়ে। তাছাড়া আজকে প্রশ্ন করতেই নিমাই কাকা ওভাবে কেন ব্যবহার করছিল, যেন কিছু লোকাতে চাইছে। তারপর এত বছরের পুরনো জিনিস অবহেলায় থেকেও এত নতুন দেখায় কি করে? এইসব চিন্তা অন্তিককে ভাবিয়ে তোলে।